This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা জানেন তো যে কলকাতায় লিওনেল মেসি আসছেন। এবার তিনি আসার মানে গোটা কলকাতা মেসিময় হয়ে যাবে। এবার মুশকিল হচ্ছে, এটা শোনার পর থেকেই বাংলাদেশের মনে হয়েছিল যে মেসি কেন শুধু ওখানে আসবে, আমাদের এখানেও মেসি দরকার। এবার মেসি যদি নাও পারি, অ্যাটলিস্ট ওর দেশটাকে দরকার। ওরা এখন উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করতে যে ওদের মতো আর্জেন্টিনা ভক্ত আর পৃথিবীতে কোথাও নেই। সুতরাং ওরা একটা আর্জেন্টিনার দলকে ধরে নিয়েছে, আর্জেন্টিনা ফুটবল সংস্থার হাতে পায়ে ধরে দলটাকে আনা হয়েছে। এবার দেখুন, এই দলটা কিন্তু কোনো জাতীয় দল ছেড়ে দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ডিভিশন দলও নয়। আমেরিকা ওই আর্জেন্টিনায় যে 5টা ডিভিশনে ফুটবল খেলা হয়, সেই 5টা ডিভিশনের সব কিছুর থেকে কুড়িয়ে বাড়িয়ে নিচের তলার দলগুলোর থেকে লোকজন নিয়ে সব মিলিয়ে একটা তৈরি করা দল আর কি। মানে একদম নকল দল বলতে পারে। বুয়েন্স আয়ার্সের একটা গ্রামের খেপ খেলা টিমও হতে পারে, এটাই নাকি সবাই বলছেন। এইগুলো বোদ্ধা কথা, একটা দরকার আনতে হবে, তাই জন্য এনেছে, ওই দুধের স্বাদ গোলে মেটানো আর কি। কিন্তু মুশকিল হলো তারপর যেটা হলো সেটাই তো দেখলেন। ওটাই হয়েছে, মাঠে ফেলে আর্জেন্টিনা থেকে আসা ওই দলের ফুটবলারদের ধরে পিটিয়েছে বাংলাদেশিরা। ভাবুন, ভারতকে নকল করতে গিয়ে নিজেদের মান সম্মানটা কীভাবে ওরা খোয়ালো। আরও একটা জায়গায় ওরা নকল করতে শুরু করেছে, জানেন তো। দেখছে ভারতে এই মুহূর্তে বেশ সাজো রব পড়ে গেছে এই এসআইআরকে কেন্দ্র করে। এই মুহূর্তে বাংলা সহ 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। এর আগে বিহারে হয়ে গেছে, ভোটও হয়ে গেছে, সব মিলে এটা বেশ ভোট পরিস্থিতি। আর বাংলা তো এপার বাংলা ওপার বাংলা ব্যাপারটা তো এখনও আছে। তো এইখানেও যখন ভোট, তাদের মনে হচ্ছে তাদের ওখানেও একটা ওই ভোট ব্যাপার হওয়া উচিত আর কি। ওই জন্য বাংলাদেশ আজ ভোট ঘোষণা করে ফেলেছে। বহু প্রতীক্ষিত নির্বাচন কিন্তু এটা। বছর দেড়েক ক্ষমতায় বেশ ভালো করে বসে উপভোগ করে তারপর শান্তিতে নোবেল পাওয়া ইউনূসের মনে হয়েছে এবার একটু বোধহয় বাড়াবাড়ি হয়ে গেল। এইটাই আসল সময়। বাংলাদেশি জনতার কাছে কি সুন্দর বার্তা দেওয়া যাবে, আরে ভারত এসআইআর করছে, ওপার বাংলায় ভোট হচ্ছে, তো কী হচ্ছে, আমরা এই বাংলাতেও ভোট করব। আপনাদের জন্য আমি কত ভাবি। সেই জন্য একটা না 2টো ভোটের প্রহসনের ব্যবস্থা করেছেন বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার আপনি প্রহসন বলছি, তার কারণ হচ্ছে উনি যা কাজকর্ম করছেন পুরোটাই যে প্রহসন, কোনোটার সাথে যে কোনো নিয়ম টিয়মের সম্পর্ক বিশেষ নেই, এটা আপনারাও বুঝে গেছেন এতদিন। তো যাই হোক, আগামী বছর 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে একসঙ্গে 2টো ভোট হবে। একটা জাতীয় সংসদ নির্বাচন, যেটা আমাদের এখানকার লোকসভা ভোট, সেটা হবে। আর একই সঙ্গে হবে জুলাই সনদ গণভোট। এবার সেটা কি খায় না মাথায় দেয় এই ভাবছেন তো? সোজা কথা হচ্ছে, এটা ইউনূসের পিঠ বাঁচানোর ভোট। ওই ছাত্র আন্দোলনকে সামনে রেখে জামাতের কোলে চেপে যখন তিনি ওই মসনদে গিয়ে একবার বসে পড়েছেন এবং তারপর এই সরকারটাকে চালাতে গিয়ে যা সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো যে ঠিক, এটা বাংলাদেশের মানুষকে দিয়ে বলিয়ে নিতে চাইছেন মোহাম্মদ ইউনূস। একটা সার্টিফিকেট নিয়ে নেওয়া আর কি। হয়তো মনের মধ্যে ভয় রয়েছে যে তার মতো লোকজন নিজেরা যেগুলো করেছেন হয়তো এই জন্মে সবই ফেরত পেয়ে যাবেন। হয়তো তাকেও এরকম বিচারের সামনে পড়তে হবে যেরকম করে তিনি হাসিনাকে ফেলেছেন। হয়তো তার বিরুদ্ধেও এরকম ফাঁসির আদেশ টাদেশ হয়ে যেতে পারে। তিনি জানেন যে তিনি অন্য দেশে পালিয়ে যাবেন, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু রাস্তাটা প্রাথমিকভাবে বন্ধ করতে হবে। তো এটাই হয়তো তার মাথায় রয়েছে। এই যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন, বা এই যে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছেন, এই যেগুলো বললাম, এগুলো যে সব ঠিক হয়েছে, সব আইনসম্মত, সেটা আইনের মাধ্যমে করেও জনতাকে দিয়ে সার্টিফাই করে নিতে, মানে বলিয়ে নিতে চাইছেন এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। দেশের সরকার নির্বাচনের সঙ্গে সঙ্গে, তার মানে বুঝতে পারছেন তার লক্ষ্যটা কি? ওই কালিতে যেগুলো লেগে গেছে তার পাঞ্জাবিতে, সেইগুলো কালি ঝুলিও বলতে পারেন, সেইগুলো বাংলাদেশের ভোটারদের দিয়ে কাচিয়ে কুচিয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে একদম নিষ্কলুষ হতে চাইছেন ইউনূস। এবার সেটা তিনি
করতে চান করুন, হাতে ক্ষমতা আছে, আটকাচ্ছে কে? কিন্তু ইউনূস কি বলতে পারবেন যে এ রাজ্য থেকে যারা সীমান্ত পার করে বাংলাদেশে ফিরছেন সেই সমস্ত মানুষজন কি এই বাংলাদেশের জোড়া নির্বাচনে ভোট দেবেন বলেই ফিরছেন? ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে পরিযায়ীরা এদেশে ফিরে এসছেন, এ রাজ্যে ফিরে এসছেন বলে শোনা গেছিল, নাকি ওখানে ভোট দেওয়াটা তার কোনো উদ্দেশ্য নয়? এসআইআরের ভয়টাই পালিয়ে যাওয়ার আসল কারণ। দেখুন, সমুদ্র, সেখানে গিয়ে ধারে বসে থাকুন, দেখবেন সমুদ্রের ঢেউ পাড়ে এসে ভাঙে, আবার তারপর সমুদ্রেই ফিরে যায়। অর্থাৎ সমুদ্র থেকে ঢেউ সাময়িকভাবে হয়তো মনে হয় বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু আবার যোগ হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, ফলে ধাঁধা লাগে ঢেউয়ের কি সমুদ্রের সঙ্গে সত্যিই বিচ্ছেদ হলো, নাকি আসলে এটা মিলন হলো? কি বলা হবে? বাংলাদেশিরা তারাও তো এরকম ঢেউয়ের মতোই, কীভাবে যে ঢুকে পড়েছিলেন সে তো বুঝতেই পারছেন। এবার এখন কিছু লোক যাচ্ছেন, সেটাও দেখতে পাচ্ছেন। বাংলাদেশিরা অনেকেই কিন্তু অবৈধভাবে ঢুকেছিলেন, এবং সেইটার সঙ্গে সঙ্গে যে সংখ্যক এসছিলেন ঠিক সেই সংখ্যাটাই ফিরে যাচ্ছে কিনা সেটা মিলিয়ে দেখাটা বোধহয় খুব প্রয়োজন হয়ে গেছে। অন্তত বোঝা যাবে যে যারা এলেন তারাই ফিরলেন কি, মানে ওই সমুদ্রের ঢেউয়ের সঙ্গে এই বাংলাদেশিদের ঢেউয়ের তুলনা করা যাবে কিনা। কিন্তু মুশকিল কি জানেন, এদেশে থেকে যে বাংলাদেশিরা গেছেন তাদের সংখ্যাটা মেলালে এবং চারপাশে যে পরিমাণ বাংলাদেশি দেখেছেন বা শুনেছেন সেই সংখ্যাটা একটু মোটামুটি অনুমান করে নিলে মেলাতে একটুখানি গন্ডগোল লাগছে। এবং সেই জায়গার থেকেই প্রশ্ন জাগছে অন্যরকম, এই যে বাংলাদেশিরা আপাতত ফেরত চলে গেলেন, ওই যেখানে ওই বস্তি ঠস্তি বানিয়েছিলেন সেগুলোতে নাকি দরজায় তারা তালা লাগিয়ে গেছেন। তালা লাগিয়ে গেছেন মানে ভবিষ্যতে তালা খুলবেন বলে কি তালা খোলার একটা সম্ভাবনা আছে নাকি? মানে আপাতত এ দেশের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ও দেশে ফিরলেন, তারপর হয়তো ওখানে ভোট টোট দেবেন, অথবা হয়তো ততদিনও ওয়েট করবেন না, এখানকার ভোটটা শেষ হওয়ার দিন গুনবেন, তারপর আবার এই ভারতের মহামানবের সাগর তীরে তাদের মিলন হবে। প্রশ্নটা হচ্ছে, তারা কি মনে মনে এটাই গাইছেন, মিলন হবে কত দিনে? বাংলাদেশি নাগরিক যদি কেউ হয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাগরিক শুধু নয় অনুপ্রবেশকারী, যারা হিন্দু তারা তো আসতেই পারে, তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে। 24 সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন, হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা। কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ফেরত যেতে হবে, যেতে হবে, যেতে হবে। মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন, ডিটেকশন করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোর্টও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিন, তাও আটকানো যাবে না। মানে বুঝতে পারছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন সেটাই সুকান্ত মজুমদার একবার মনে করিয়ে দিলেন। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, চিহ্নিত করো, ভোটার তালিকা থেকে নাম বাদ দাও, আর তারপর বিদায় করো। মুশকিল হচ্ছে কতটা করা যাবে। এসআইআর নির্বাচন কমিশন নাম ডিলিট করবে তো বুঝলাম, কিন্তু তার জন্য ডিলিট করার মতো পরিস্থিতি তো থাকতে হবে। যারা ইতিমধ্যেই সমস্ত কাগজপত্র বানিয়ে ঠানিয়ে পাকাপাকি পুরোদস্তুর এদেশের নাগরিক বনে গেছেন, তাদের ধরার কাজটা কি খুব সহজ? দ্বিতীয়, অমিত শাহের মন্ত্রক না ধরে নিচ্ছি যেভাবে বলছে তাতে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে, আর তারপরে আইটিআই কী সব লাগিয়েছে না কিছু সমস্ত দিয়ে কেউ পার পাবে না, তারপর ডিপোর্ট করে দেবে। আর শুধু ডিটেক্ট করবে না, ওই ফেরত পাঠানোর আগে তাদের বায়োমেট্রিক ছাপ, মানে হাতের ছাপ, চোখের মনির ছাপ, এগুলো সব নিয়ে টিয়ে নেবে আর কি। এগুলো সব কিছু নিয়ে এমনভাবে তারা নিজেদের ডেটা ব্যাংক তৈরি করে রাখবে যাতে ফিরে এসে আর ওই ভোটার আধার কার্ড বানিয়ে ফেলতে না পারে। প্রশ্নটা অন্য। এই গোটা প্রক্রিয়াটার শুরু হচ্ছে কোথা থেকে? এই এসআইআরের মাধ্যমে, ভোটার তালিকা নিবিড় সংশোধনের মতো একটা প্রক্রিয়ার মাধ্যমে, ভোটার তালিকা পরীক্ষার মাধ্যমে। কিন্তু যারা ভোটার তালিকায় নাম তোলেইনি, এসছে হয়তো ওই আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু বানিয়েছে, অথবা বানায়ও নি, দিব্য এখানে রয়েছে, এমন সব কাজকর্ম করছে যেখানে ওগুলোর কোনো দরকার পড়ছে না, এখানে জনগোষ্ঠীর মধ্যে ভিড়ে গেছে, মিশে গেছে। সত্যিই তো, এদের খুঁজে বার করা হবে কি করে? আরও একটা বিষয়, ওই হাকিমপুরের মতো ভারত বাংলাদেশ বর্ডার থেকে যাদের ওপারে পাঠানো হচ্ছে
তাদের বায়োমেট্রিক তথ্য বিএসএফ নয় সংগ্রহ করে রাখলো, কিন্তু তারপর তাদের ফেরাটা তো আটকাতে হবে। এবং তার সঙ্গে এই যেটা সুকান্ত মজুমদার বললেন, অনুপ্রবেশকারী খোঁজা, চিহ্নিত করা এবং ফেরত পাঠানোর কাজটা চলবে, কিন্তু কতজন অনুপ্রবেশকারী চিহ্নিত হবে? এবার দেখুন, হ্যাঁ, এই এসআইআর শুরুর আগের থেকে বিজেপি নেতারা যে সংখ্যাগুলো বলছিলেন, মানে অনুপ্রবেশটা তো সেই সময় মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। কি শোনা যাচ্ছিল? 10 লক্ষ রোহিঙ্গা, কোটিখানেক বাংলাদেশি, তারা সব এখানে ঢুকে বসে আছেন। এবার তাই যদি হয়, সব মিলে যদি 1,10,00,000 মতো অনুপ্রবেশকারী ঢুকে থাকে, সেই অনুপাতে ভয় টয় পেয়ে এখন যারা যাচ্ছেন, কাছাকাছি সংখ্যাটা যাওয়া উচিত। বাস্তব কি বলছে বিএসএফ? কি জানিয়েছে জানেন? এখন পর্যন্ত উত্তর 24 পরগনার ওই হাকিমপুর বর্ডার দিয়ে নাকি 2,900 বাংলাদেশে ফিরে গেছে। আর মালদা থেকে কোচবিহার পর্যন্ত উত্তরবঙ্গে যে বিস্তীর্ণ সীমান্ত এলাকা রয়েছে, সেই সমস্ত সীমান্ত পার করে নাকি মাত্র 250 জন বাংলাদেশে ফিরেছেন। ভাবুন তো। এবার ধরে নিচ্ছি যে এর বাইরেও বেশ কিছু লোক আর কাঠি দিয়ে ধরে ঠরে, ঠিক যেরকম বেআইনিভাবে ঢুকেছিলেন, বেআইনিভাবে পালিয়ে গেছেন। কারণ আমাদের একটা বিস্তীর্ণ সীমান্ত যে এখনও বাংলাদেশের সাথে, সেটা যে অরক্ষিত বা ভূপ্রকৃতিগতভাবেই এরকম পাড়াপাড়ার একটা সুযোগ সুবিধা রয়েছে, সেটা আমরা সবাই জানি। এবার তাহলে যদি এই যে সংখ্যাটা, যেটা ঢুকেছে বলে দাবি করা হচ্ছিল আর যেটা বেরিয়েছে সরকারিভাবে, বা সরকারি বেসরকারি ধরলেও যদি মানে 3,500 মতো যদি সরকারিভাবে প্রায় বেরিয়ে থাকে, তার সঙ্গে যদি আরও 3,500 এরকমভাবে গিয়ে থাকে, খুব বেশি হলে 7,000, সংখ্যাটা মিলছে কি? ধারে কাছে যাচ্ছে? আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে। তো তাহলে কি ধরতে হবে ওই শুভেন্দু অধিকারীর মতো নেতারা যে সংখ্যাটা দেখাচ্ছিলেন, অথবা আমরা যে হঠাৎ চারপাশে এই গজিয়ে ওঠা কলোনি দেখেছিলাম, সেই সমস্ত ভুল? মনে রাখতে হবে যে ফেরত যাওয়া বাংলাদেশিদের সংখ্যাটা কিন্তু রাজ্য পুলিশ দেয়নি, দিয়েছে বিএসএফ। আর সেই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী এবার প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছেন, কারণ তিনি জানেন ওই কেন্দ্রীয় এজেন্সি, মানে কেন্দ্রীয় বাহিনীর দেওয়া এই তথ্যের বিরোধিতা করতে পারবে না বিজেপি। মুখ্যমন্ত্রী আজ কৃষ্ণনগরে সভা করেছেন, আর সেই সভার থেকে তাই জানতে চেয়েছেন কোথায় রোহিঙ্গা। মানে এই যে বিজেপি নেতারা 10 লক্ষ রোহিঙ্গা আছে বলে বলছিলেন, থাকলে তারা কোথায় গেল? এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী তোলার সুযোগ পেয়েছেন, তুলে দিয়েছেন, কারণ তিনিও ওই রকম একটা সার্টিফিকেট চাইছিলেন, সেটা বিএসএফের কাছ থেকে পেয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক যেরকমভাবে ওই বিভিন্ন রকম ভোট ঠোট করে ইউনূস সাহেব তিনি সার্টিফিকেট পেলেই তার যাবতীয় কার্যকলাপ সেগুলো সব মুকুব হয়ে যায় না, সব কিছু একদম আইনমাফিক হয়ে যায় না, ঠিক একইভাবে বিএসএফের সার্টিফিকেট পেয়ে মুখ্যমন্ত্রী যদি এই সব ঝুঠায় বলে দেন, তাহলেও কি গোটা বিষয়টা ভুলে যাওয়া যায়? বাংলাদেশের মুসলমান, যে রাস্তা দিয়ে এসেছো, ভাগো এই রাস্তা দিয়ে, ভাগো এই রাস্তা দিয়ে। কোন ভারতীয় মুসলমানকে নিয়ে বিজেপির আপত্তি ছিল না, আজও নেই। কিন্তু আমরা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাকে রাখবো না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা দেখাও। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, আর শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রীকে উত্তর দিলেন? তবে আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বিরোধী দল নেতার কথা ধরলে অনুপ্রবেশকারীরা সবাই এখনও ফিরে যায়নি, নামমাত্র ফিরেছে। অধিকাংশই তার মানে যা গেছে একদম ওই সূচাগ্র আর কি, বেশিরভাগই প্রায় সবাই রয়ে গেছেন বলে ধরতে হবে। তার মানে যারা ফিরেছেন তারা যদি এসআইআর ভয়ে ফিরে গিয়ে থাকেন, তাহলে যারা রয়ে গেছেন তারা তার মানে এসআইআর ভয় কাটিয়ে রয়ে গেছেন। যদি তাই হয়, তাহলে প্রশ্ন হচ্ছে এদের কী হবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন বাংলাদেশিরা দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নির্বাচন করবে না, তার কি হবে? আজ বিধাননগরের 20 নম্বর ওয়ার্ডে এক বাংলাদেশি ভোটারের খোঁজ পাওয়া গেছে, যে বাংলাদেশি এসআইআর ফর্ম পূরণ করে জমা দিয়ে দিয়েছেন। কি করে দিয়েছেন সেটাও খুব ইন্টারেস্টিং। এই বাংলাদেশি বিধাননগরের 20 নম্বর ওয়ার্ডের এক মৃত ভোটারকে তার বাবা হিসেবে দেখিয়ে এসআইআর ফর্ম পূরণ করেছেন।
অর্থাৎ প্রজেনী ভোটার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন, 2002-এর সঙ্গে নিজেকে লিঙ্ক করে দিতে পেরেছেন। এবং সেটা কীভাবে করেছেন? এক মৃত ব্যক্তির, তার সাথে সম্পর্কহীন মৃত ব্যক্তির পরিচয়কে ব্যবহার করে। এবার এরকম যে কিছু হয়েছে সেটা তার মানে যখন ফর্ম টর্ম ফিল আপ হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, তার মানে বিএলও ধরতে পারেননি। এবার বিএলও যখন ধরতে পারেনি তখন আরও কেউ এখানে ধরে ফেলতে পারবে না এত সহজে, সেটা আমাদের মোটামুটি ধরে নিতে হবে যে এটা সম্ভব না। কিন্তু তাও ধরা পড়লেন কেন? কারণ ওই বাংলাদেশি যে মৃত ব্যক্তির নাম বাবা হিসেবে ব্যবহার করেছেন, সেই মৃত ভোটারের স্ত্রী জানিয়েছেন ওই কিশোর রাজবংশী নামে ওই বাংলাদেশি তিনি তাদের সন্তানই নন। রাজবংশীকে চেনেন? আমি তো চিনি না কেন? কখনো। সে তো আপনার ছেলে। না না, ছেলে আমার না, ছেলে না। ছেলের নাম কি? আমার ছেলে নিটন রাজবংশী। তাহলে কিশোর রাজবংশী কে? তা আমি যাই না। বাবার নামে তো আপনার স্বামীর নাম রয়েছে। সেটা থাকলে কি বৌমা নিজে বানিয়েছে, আমি যা বলতে পারবো না সেটা। আমরা দু ভাই বোন, আমার দাদা আর আমি। তোমার দাদার নাম কি? লিটন রাজবংশী। তোমার তো আরেকটা দাদা আছে। না, আমার আর দাদা নেই, আমার একটাই কিশোর দাদা। রাজবংশী বলে একজন। না, আমি কোনো কিশোর রাজবংশীকে চিনি না। ওনার নাম কিশোর রাজবংশী, এটা ঠিক কথা। ওনার বাবার নাম দীনেশ রাজবংশী, উনি জীবিত, বাংলাদেশের ঢাকা নিউ মার্কেট হাজারিবাগে থাকেন। ওনার মায়ের নাম হলো আলোরানী রাজবংশী। এখানে তো আমাদের পশ্চিমবঙ্গে পয়সা দিলে সবকিছু সম্ভব, আপনারা জানেন। তো কোনো ভয় নেই, আমার সব রয়েছে, আমার কি আছে। উনি ডেকেছে, আমি যাবো, গিয়ে আমার উত্তর দিব। আমি বর্তমানে বিধাননগর মিউনিসিপালিটিতে চাকরি করি। আমার ব্যবসাটা যে কোনো কারণে একটু বন্ধ হয়ে গেছে, আমি এখন চাকরি করতেছি। কোন ডিপার্টমেন্টে? হেলথ ডিপার্টমেন্টে। দেখুন, ভোটার কার্ড আছে, এসআইআর এর ফর্ম পূরণ হয়ে গেছে, আগে ছিল ব্যবসা, এখন পুরসভায় কাজ করছেন। এরকম সহজ সরল স্বীকারোক্তি কজন করতে পারেন বলুন তো? একদম বুক বাজিয়ে বলছেন। এবার অভিযোগটা যদি সত্যি হয় তাহলে বিধাননগর পুরসভাকেও তো এই কিশোর ফাঁসিয়ে বসে আছেন। বাংলাদেশে কি করে চাকরি পেল? অভিযোগটা সত্যি হলে এই প্রশ্ন তো বিধাননগর পুরসভাকেও তাড়া করবেই। আর এই কিশোর রাজবংশী এ তো নয় ধরলাম একজন, এরকম তাহলে কত কিশোর আরও ইধার উধার ঢুকে বসে আছেন ভেবে দেখুন তো। নির্বাচন কমিশনের হিসেব কি বলছে জানেন? এ রাজ্যে প্রজেনী ভোটারের সংখ্যা ওই 2002-এর ভোটার সংখ্যার থেকে অনেক বেশি। মানে দুটোর মধ্যে একটা অস্বাভাবিকত্ব আছে। এবং সব থেকে অস্বাভাবিক যে বিষয়টা সেটা কি? মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানাচ্ছে যে সীমান্তবর্তী জেলাগুলোতে প্রজেনী ম্যাপিং বেশি হয়েছে। আপনাদের বলেছিলাম, মানে হচ্ছে যে ওখানে 2002-তে যারা ভোটার ছিলেন তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ তারা আসলে ওই 2002-এর পর ভোটার হয়েছে। ভাবা যায়? সব বেশিরভাগ ভোটারই হচ্ছে 2002-এর পর। তাহলে কি ওই সীমান্তবর্তী জেলাগুলোতে আসল ভোটারের মধ্যে নকল ভোটার মিশে আছে? এইটা সব থেকে বড় প্রশ্ন এখন। এটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নও বটে। কারণ এটা এই অনুপ্রবেশকারীদের বিষয়টা এটা কিন্তু শুরুর দিকে ছিল, প্রচুর আলোচনা হচ্ছিল। যত এসআইআর এগিয়েছে তত বেশি নজরটা ঘুরে গেছে কে মৃত, কার দুটো জায়গায় নাম রয়েছে, কে এখান থেকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় চাকরি নিয়েছে, এই সমস্ত বিষয়ের ওপর। মাঝখান থেকে অনুপ্রবেশের বিষয়টা হঠাৎ কিরম যেন ধামাচাপা পড়তে শুরু করেছিল। ওই যখনই সীমান্ততে ভিড় দেখছিলাম আমাদের সবারই হয়তো মনে হচ্ছিল যে ওই যারা বাংলাদেশি ছিল এবার সব এমনি পালিয়ে গেছে। তার মানে ওই পালিয়ে গেছে যখন, তাদের যদি ভোটার কার্ড টার্ড থেকেও থাকে, যদি ভোটার তালিকার নাম থেকেও থাকে, এসআইআর ফর্মগুলো তো দেওয়ার জায়গা পাওয়া যাবে না। সুতরাং ওই বন্ধ তালা দেখে সবাই ফিরে আসবেন বিএলওরা। ওই ফাঁকা বা ওই তাদের জন্য নামের যে ওই এনুমারেশন ফর্মগুলো, সেই ফর্মগুলোকে দেখলেই হিসেব করলেই বোঝা যাবে, বাদ চলে যাবে, নিশ্চিন্ত হয়ে গেছিলেন সবাই। কিন্তু এখন তো মনে হচ্ছে এসআইআরের ছাঁকনি চড়ে কি এই বাংলাদেশিরা ভারতীয় হতে চাইছে? এটা কিন্তু একই সঙ্গে সম্ভাবনা এবং একই সঙ্গে আশঙ্কা। আর সেই জন্যই কি 6টা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম পূরণের দিনক্ষণ বাড়ালেও এ রাজ্যে আর সময় বাড়ালো না কমিশন। ফর্ম পূরণের সময় বাড়লো না মানে এবার স্ক্রুটিনি এবং খসড়া তালিকা প্রকাশ, আর তারপর সন্দেহভাজন ভোটারদের শুনানিতে ডাক। টাইম বাড়ানো হলো না কেন? আরও যত সময় যাবে তার মধ্যে এরা তত বেশি প্রস্তুত হয়ে যাবে সেই জন্যে। দেখুন, শুভেন্দু অধিকারী আজকেও বলেছেন কোটিখানেক মানুষকে শুনানিতে ডাকবে কমিশন, এবং তারপরেই নাকি লুকিয়ে থাকা বাংলাদেশিদের বেছে বেছে আলাদা করে ফেলা হবে। অর্থাৎ বিএসএফের দেওয়া তথ্য
যতই দেখাক যে এইটুকুনি বেরিয়েছে, এ রাজ্যে এইটুকুনি ছিল বাংলাদেশি বা রোহিঙ্গা, সংখ্যাটা খুব ছোট্ট। অকারণ রাজনৈতিক প্রচারে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখানো হয়েছে, কিন্তু বিরোধী দল নেতা তিনি তার নিজের জায়গায় অনড়, কিছুতেই নড়তে রাজি নন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার উল্টো দিকে একই রকম আত্মবিশ্বাসী। মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন জানেন? এই শুনানিতে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হলে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এদের বাংলায় থেকে যাওয়ার ব্যবস্থা করবে। তবে ওই যখন বলছিলাম না যে ওই বিজেপি বলছিল 1 কোটি বাংলাদেশি, 10 লক্ষ রোহিঙ্গা, এবার এটা সঙ্গে ওই বেরিয়ে যাওয়া ভোটারদের দেখলে, মানে বেরিয়ে যাওয়া বাংলাদেশিদের দেখলে, সংখ্যাটা দেখলে আপনাদের মনে হতেই পারে বলার সময় এরকম করে দেখিয়েছিল, কিন্তু নিচের হাতটা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা শুনেও কিন্তু মনে হচ্ছে তিনি বলেছেন, পুরোটা বলেননি, মানে তলার হাতটা দেননি। কারণ তিনি নিশ্চয়ই বোঝাতে চাইননি, পরিষ্কার করে বলতে তো চানইনি যে অবৈধ ভোটার বা অবৈধ অনুপ্রবেশকারীদের তিনি এ রাজ্যে রেখে দিতে চাইছেন। তিনি যেটা বলেছেন সেটা শুধুমাত্র বৈধ নাগরিকদের জন্য। বাংলায় থাকতে চান, মানুষের সম্মান চান, নিজেদের ভোটাধিকার চান, নিজেদের নাগরিক অধিকার চান, তাহলে জেনে রাখুন SIR করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না। ডিপোর্টের কাজটা থাকবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, খালা, ফুপু, চাচা, চাচি, নানি, 3টা বউ, 14টা বাচ্চা, ওটার কাজটা আমরা করব। তোমরা কে কৃতদাস? Why was so hungry? ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর। আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি। এই তো SIR এর সাফল্য। এই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী নামক যে উইপোকা ভেতর থেকে খাচ্ছিল, তার থেকে বাঁচানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ, সে জন্মসূত্রে হিন্দু হোক, জন্মসূত্রে মুসলিম হোক, SIR একটা কার্যকরী ভূমিকা নিয়েছে। দেখুন, বাম জমানার শেষ কয়েক বছর ছিল মাওবাদী রব, আর এবার হচ্ছে রোহিঙ্গা। এবার তৃণমূলের কেউ দুটো প্রশ্ন তুলেছেন, এই রোহিঙ্গারা কেন বাংলাদেশ সীমান্ত পেরিয়ে শুধু পশ্চিমবঙ্গেই ঢুকবে, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও তো ঢুকতে পারে, সেটা তো কেউ বলছে না। এবং দ্বিতীয় প্রশ্ন, রোহিঙ্গারা তো বাঙালি নন, এরা যদি এখানে এসে ঢুকে থাকতো তাহলেও তাদের সহজেই চিহ্নিত করে ফেলা যেত। দেখুন, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ঠিক, রোহিঙ্গারা এখানে ছাড়া অন্য কোথাও ঢুকতে পারত। সত্যিই তো মায়ানমারের সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলোর একটা সীমান্ত রয়েছে, কিন্তু রোহিঙ্গারা আরাকান আর্মির তাড়া খেয়ে ওই টেকনাফ নদী পেরিয়ে চট্টগ্রাম উপদ্বীপেই গেছে। কেন গেছে? কারণ উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলোর সাথে মায়ানমারের যে প্রদেশগুলোর সীমান্ত রয়েছে আর কি, সেগুলো সব রোহিঙ্গাদের বদ্ধভূমি। ওদিক দিয়ে যদি ভারতে ঢোকার জন্য 1 পাও এগোতো, তাহলে একজন রোহিঙ্গার পক্ষে ওই সীমান্ত পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না। আর তারপর বাংলাদেশে ঢোকার পর কি হয়েছে? বাংলাদেশ থেকে ভারতে আসতে হলে তো এই পশ্চিমবঙ্গই সহজতম সীমান্ত, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাল সংসদে দাঁড়িয়ে বলেছেন শুধু পশ্চিমবঙ্গেই এই মুহূর্তে অরক্ষিত সীমান্ত রয়েছে। এবার রোহিঙ্গা চিনবেন কি করে? রোহিঙ্গারা কি বাঙালি? দেখুন, এর প্রথম বিষয়টা হচ্ছে, ধরে নিচ্ছি রোহিঙ্গারা যদি বাঙালিদের মতো হয়েও থাকেন বা না হয়েও থাকেন, আগে তো প্রশ্ন তাদের ধরা, তাদের বার করার জন্য কতটা তাগিদ রয়েছে, উদ্যোগটা কীরকম। এবার দ্বিতীয় বক্তব্য, রোহিঙ্গাদের বাসভূমি মায়ানমারের রাখাইন বা সাবেক আরাকান। এই মুঘল আমলে সুবা বাংলার রাজধানী ছিল ওই ঢাকার সোনারগাঁ, আর ব্রহ্মদেশ বা বার্মা তার আরাকান প্রদেশ বা বর্তমানে যে রাখাইন, সেটা ছিল সুবা বাংলার অংশ। 1826-এর ইঙ্গো-বর্মা যুদ্ধে রাখাইন প্রদেশ দখল করে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর ব্রিটিশ আমলে ওই রাখাইন আলগাভাবে বেঙ্গল রেসিডেন্সির সাথে জুড়ে ছিল।
ফলে একটা যোগাযোগ ছিল। রোহিঙ্গারা কি বাংলা ভাষায় কথা বলেন? না, বলেন না। তারা নিজেদের মধ্যে রোহিঙ্গা ভাষায় কথা বলেন, কিন্তু সেই ভাষাটা চাটগে বাংলার খুব কাছাকাছি। বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের মাতৃভাষাও তো চাটগে, কিন্তু তিনি ঢাকার বাংলাতেও তো কথা বলতে পারেন। তাই বাংলার যে টানগুলো আমাদের রাজ্যে প্রচলিত, তাতে রোহিঙ্গাদের কথা বলাটা সম্ভব না হলেও ধরে ফেলাটাও খুব অসম্ভব নয় সময় পেলে। আর বাংলাদেশের যে বাংলা, সেটা তো যে কোনো রোহিঙ্গা হয়তো স্বচ্ছন্দে বলতে পারে। তাই রোহিঙ্গা মানেই একেবারে বিজাতীয় ভাষায় কথা বলবেন, একদম বিজাতীয় দেখতে, এর কোনো ধারণাই ঠিক নয়। তবে তার মানে এটাও নয় যে বাংলাতে রোহিঙ্গারা গাদা গাদা ঢুকে পড়েছেন এবং লুকিয়ে আছেন, এটাও প্রমাণ সাপেক্ষ। এই যে হাকিমনগর সীমান্ত দিয়ে এত বাংলাদেশে ফিরে গেলেন, এই ভিড়ে রোহিঙ্গা ছিল না তো, বা রোহিঙ্গা আছে বলে এখন পর্যন্ত কতগুলো প্রমাণ পাওয়া গেছে, সেটাও খতিয়ে দেখা দরকার। আর যদি ওরা ঢুকে থাকে তাহলে কাগজপত্র ছাড়াই ঢুকেছিল, কাগজপত্র ছাড়াই বেরিয়েছে কিনা সেটাও দেখতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কৃষ্ণনগরের সভায় গিয়ে অনুপ্রবেশ বিতর্কটা মুখ্যমন্ত্রী কেন তুললেন, যখন জানতেন যে এই অনুপ্রবেশকারীরা এ দেশে ঢোকার পর সেটার মধ্যে বিএসএফের গাফিলতি থাকতে পারে, কিন্তু ঢুকে পড়ার পর তারা পরিচয়পত্র বানাচ্ছে কি করে, থাকছে কি করে, মিশে যাচ্ছে কি করে, এতদিন ধরে কাজকর্ম করছে কি করে, এই প্রশ্নগুলো উঠবে। এবং এই প্রশ্নগুলো উঠলেই যে প্রশাসন বা সরকারের দিকে আঙুল উঠবে সেটা তো তিনি জানেন। তারপরেও যেচে কেন প্রসঙ্গটা তুললেন তার প্রথম কারণ, কাল স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী তার জবাব দিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কাল লোকসভায় বলেছিলেন, অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা করে বিহারে রাহুল গান্ধী হেরেছেন, বাংলাতেও তৃণমূল হারবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় দাঁড়িয়ে বলেছেন, বিহার পারেনি কিন্তু বাংলা পারবে। জবাব আছে সবার কাছে। এবার অনুপ্রবেশ বিতর্ক তোলার দ্বিতীয় কারণ হচ্ছে নদিয়া বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, এবং সেই জেলায় দুটো লোকসভা আসনের মধ্যে একটা বিজেপির দখলে। অনুপ্রবেশকে ইস্যু করে নদিয়ায় হিন্দু ভোট যদি একজোট হয়, তাহলে তার সুফল তোলার সুযোগটা তো বিজেপির রয়েছে, এটা তো তার মাথাতেও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েকটা জেলা সফর একটু খতিয়ে দেখুন, দেখবেন প্রত্যেকটাই কোনো না কোনো সীমান্তবর্তী জেলায়, এবং সেই সমস্ত জায়গায় যেখানে নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে, যে ভোট ব্যাংক নিয়ে তৃণমূল আর আগের মতো নিশ্চিত হতে পারছে না। যেমন ধরুন বনগাঁয় মতুয়া, মুর্শিদাবাদে মুসলিম, কোচবিহারে রাজবংশী, এবার নদিয়া, এ তো ডবল ইঞ্জিন, মানে নদিয়ায় 40% মুসলিম, 28% মতুয়া। মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে জেলায় জেলায় ঘুরে এই ভোট ব্যাংকের ছেঁড়া কাপড় সেলাই করার চেষ্টা করছেন নাকি? সব জায়গা আমার অনেকবার ঘোরা, বাংলাকে আমি হাতের মুঠোয় রাখি, কারণ আমি হাতের তালুতে চিনি কোন জায়গার মানুষ কি ভালোবাসে, কোন জায়গার মানুষ কি ভাষায় কথা বলে, কোন জায়গার মানুষ কোনটা ভালোবাসে, কোথায় কি চাষ হয়, কোথায় কি কাজ হয়, কোন মাটিতে কি ফলে, আমি সবটা খুব ভালোভাবে জানি। যে ভক্ত আমার প্রকৃত স্বরূপ চিনতে পারেন তিনি আমাকেই পান, আর তিনিও আমার কাছে অচেনা থাকেন না। দেখুন এই গীতাময় একটা ব্যাপার চলছে তো চারপাশটা, একটা গীতা হাওয়া রয়েছে আর কি, শীতের হাওয়ার মতো। এই গীতার থেকে আর একটু কাছাকাছি গেলাম আর কি। ওই গীতায় শ্রীকৃষ্ণের সংলাপে কথা লিখেছিলেন মহর্ষি বেদব্যাস। মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে কিন্তু TV9 বাংলাকে এই ধরনের একটা কথা বলেছিলেন, মনে আছে আপনাদের? সেই 2024-এ বুথ ফেরত সমীক্ষায় অধিকাংশ সংস্থা যখন বাংলায় বিজেপিকে এগিয়ে রেখেছিল, একমাত্র TV9 বাংলায় তৃণমূলকে এগিয়ে রেখেছিল, কারণ আমরা মাঠে ঘাটে ঘুরে সত্যিকারের মতামতটা তোলার চেষ্টা করেছিলাম। আর তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ফোনে বলেছিলেন, জনসভায় গিয়ে মানুষের চোখ দেখে তিনি বুঝতে পারেন তারা মনে মনে কি ভাবছেন। আচ্ছা, একইভাবে বাংলার মানুষও কি বুঝতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন? কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন? আছে তো? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো?
মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন একজন যদি আরেকজনকে জানতে পারেন তাহলে তিনিও তাকে চিনতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার জনগণের চোখ দেখে তো মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনে যান, তো বাংলার জনগণও মমতা বন্দ্যোপাধ্যায়কে একইভাবে তার ফলে চিনে ফেলে কিনা বা তার মনের কথাটা বুঝতে পারে কিনা, সেটাই বলছিলাম একটু আগে। কেন বলছিলাম? এই বক্তব্যটা শুনলেন, একটু ভেবে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই ফলতায় নদিয়ার জনসভার লাইভ সম্প্রচার হচ্ছিল নাকি, এই প্রশ্নটা আপনাদের মনের মধ্যে কিন্তু উঠবে। কেন বলছি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রান্নাঘরের জিনিসপত্র হাতে তুলে নেওয়ার পরামর্শ দিলেন, আর দক্ষিণ 24 পরগনার ওই ফলতায় কেন্দ্রীয় পর্যবেক্ষককে দেখে মহিলারা সব সত্যি সত্যি হাতে মুড়ো ঝেঁটা নিয়ে বেরিয়ে এলেন। কেন্দ্রীয় পর্যবেক্ষক ঘেরাও হলেন। ইস্যুটা কি? 100 দিনের কাজের টাকা বকেয়া রয়েছে। এটা কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা ভোটের কাজে এসছেন তাদের কাছে বলার বিষয়, কিন্তু সেই ইস্যুতেই তো বিক্ষোভটা হলো। দেখুন, খেয়াল করে একটুখানি, যে ইস্যুটা মমতা বন্দ্যোপাধ্যায় ওই কোচবিহারের সভায় তুলেছিলেন 2023 সালের 4 জানুয়ারি, তারপরে ওই পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারীরা। তারা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এসেছিলেন। গ্রামবাসীরা ঘিরে ধরে বলেছিলেন 100 দিনের কাজের টাকা বকেয়া। এবার ফলতায় কেন্দ্রীয় পর্যবেক্ষক এসআইআর ঠিক হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে গেলেন, আর এলাকার মহিলারা হাতে ঝেঁটা নিয়ে তাকে ঘিরে ধরলেন। তাহলে কে কার মনের কথা বুঝছে? ভগবানপুরে কেন্দ্রীয় তদন্তকারীরা জনতাকে বলেছিলেন 100 দিনের কাজের টাকা নিয়ে তারা কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না, স্বাভাবিক। আর ফলতায় ওই বিক্ষোভকারী মহিলাদেরও তো নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ওই মুরুগান, তিনি একই কথা বলেছেন। তিনি 100 দিনের কাজ নিয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। তার কাজই তো অন্য, দায়িত্ব অন্য। এবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর আর দক্ষিণ 24 পরগনার ফলতা, প্রায় 3 বছরের ব্যবধানে দুটো বিক্ষোভ, কিন্তু বিক্ষোভের কারণ, ধরন আর কৌশল সব কিরকম চেনা চেনা লাগলো না? দুটো জেলার সম্পূর্ণ ভিন্ন জনগোষ্ঠীর মানুষ একই কৌশলে একইভাবে এরকমভাবে বিক্ষোভ দেখাতে পারেন নাকি? আবার কোথায় বিক্ষোভ দেখানো হলো? ফলতায় বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকরা এর আগেও একবার গেছিলেন, বিডিও অফিসে বৈঠক করেছিলেন। এবার কেন যে বারবার যাচ্ছেন বুঝতেই পারছেন, নিশ্চয়ই তাদের মনে কোনো খটকা লাগছে সেই জন্যে। এবং আপনাদের নিশ্চিতভাবেই মনে পড়ে যাচ্ছে যে এরকম একটা অভিযোগ একদম প্রথম দিকে তারা শুনেছিলেন যে বিএলওদের ওখানে জাহাঙ্গীর তিনি চাপ দিচ্ছেন মৃত 12,000 লোকের নাম মোছা যাবে না। সবই মনে পড়ে যাচ্ছে আর কি, ফ্ল্যাশব্যাকে আসছে আর কি। আর তার পরের দিন শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন স্থানীয় বিধায়ক নাকি সাজানো সর্বদল বৈঠক করেছিলেন, তাতে তৃণমূলের লোকেরাই নাকি বিজেপি আর বাম বিএল এসে বিশেষ পর্যবেক্ষকের সামনে হাজির হয়েছিলেন। এবার তখনও বলেছিলাম, এখনও বলছি, মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, সেই সময় বিজেপি সব জেনে শুনে কেন চুপ ছিল আমরা জানি না। কিন্তু যাই হোক, এটা তো আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি যে ফলতায় এসআইআরে একাধিক অনিয়মের অভিযোগ ওঠার পরেই পর্যবেক্ষকরা সেখানে যাতায়াতটা শুরু করেছিলেন। তখন কিন্তু এই 100 দিনের কাজের বকেয়া আছে কেউ বিক্ষোভ দেখাননি। মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় বললেন আর ফলতায় বিক্ষোভ হলো। কি অদ্ভুত যোগাযোগ, তাই না? এটা কিন্তু 2 দিন আগেও দেখা গেছে। ওই মঙ্গলবার কোচবিহারে 100 দিনের বকেয়া টাকা নিয়ে সোচ্চার হলেন মমতা, নিজের সরকারের নোটি প্রকাশ্য মঞ্চে ছিঁড়ে দিলেন। আর পরদিনই সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে কেন্দ্র জানালো 100 দিনের কাজে বাংলার জন্য কোনো বরাদ্দ নেই। সার্টিফাই হয়ে গেল, তিনি যা বলছেন সেটাই ঘটছে। তার মানে মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কথাটাই খসছে সেটা কোথাও না কোথাও গিয়ে ফলে যাচ্ছে। কেন করবে? আজকাল 2020-তে যখন লকডাউন ছিল, খেতে পাইনি, তখন কোথায়
কোথায় ছিল? আমাদের অবস্থা 100 দিনের কাজ করে এখনো পয়সা পাই না, তাহলে আমাদের কি হবে? যখন আমরা খেতে পেয়েছি বাবুরা আপনারা কেউ আসেন। পরে আপনি ইলেকট্রিক ভিডিও সাহেব এনার অফিসে গিয়ে আপনি কি চাহিদা আছে বলুন। ওটা না না, এটা নিয়ে ইলেকশন রিলেটেড কোনো বিক্ষোভ এটা না। পাড়ার মহিলারা রয়েছেন, ওনাদের অন্য দাবি দেওয়া, ওনারা ভেবেছেন হয়তো অন্য টিম এসছে, কিন্তু এটা ইলেকশনের কাজ হচ্ছে। বিজেপির দালালটা কোথায় ছিল? আজকের আমরা যখন 100 দিনের টাকা পাইনি, আজকের আবাস যোজনার ঘর পাইনি, আগে আমাদের এই উত্তরটা দিতে হবে, এর টাকা আমাদের আগে দিতে হবে, তারপরে হবে এসআইআর। কেন একটা বাড়ি যাবে? হ্যাঁ, আমি তৃণমূল করি। এসআইআর চেকিং করতে ইলেকশন কমিশনার থেকে এসেছেন। না, আমি তৃণমূল করি না। আমাদের পায়রা চালি সবাই তৃণমূল করি, আমাদের তৃণমূল দিদি আমাদের পাশে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 24টা ঘন্টা 20টা ঘন্টা আমাদের জন্য দেয়। আমরা কি করছি, কি খাচ্ছি, কি করছি, আমাদের প্রত্যেকটা সৈনিক কেমন আছে না আছে। আমাদের মনে হচ্ছে আমরা ওনাদেরকে কোনো কাজকর্ম করতে দেবো না, কারণ আমাদের কাছে ওনারা বাধা দিচ্ছেন। দেখুন, পর্যবেক্ষককে বিজেপির দালাল বলা হলো, শুনে আপনাদের নিশ্চয়ই সন্দেহ হচ্ছে, আর এটা তো তৃণমূল কংগ্রেসের কথা। দেখুন, সাধারণ মানুষ টাকা চেয়ে বিক্ষোভ দেখাতে পারেন, কিন্তু এভাবে পার্টির এজেন্ডা মতো কথা এটা তো সাধারণ মানুষের মুখে শোনা যাবে না। এবার আপনারা অবশ্য বলতেই পারেন যে তৃণমূল কর্মীরা কি সাধারণ মানুষ না? একদম ঠিক, দুটো তারা মানে মিলে যাচ্ছে, তাই তো। আর তারপর তো মহিলারা পরিষ্কার করেই দিলেন যে তারা তৃণমূল নেত্রীর সৈনিক, গোটা এলাকা তৃণমূল করে। এক মহিলা বলতে চেষ্টা করেছিলেন হয়তো যে তার মনে ছিল একটু নিরপেক্ষ থাকা দরকার সাধারণ মানুষ হতে গেলে, কিন্তু পেছন থেকে আরেকজন বলে দিলেন সকলেই তৃণমূল। আরেকজন তো আরও এক ধাপে এগিয়ে গেছে, বলেছেন নির্বাচন কমিশন তাদের কাজে বাধা দিলে তারাও কমিশনের কাছে বাধা দেবেন। দেখুন, যদি তারা সত্যি সত্যি তৃণমূল করেন তাহলে তাদের কাজে বাধা দেওয়া মানে কি বলবেন? তাদের কাজটা কি? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। সাধারণ মানুষ হলে তাদের কাজ অন্য, তাদের কাজে বাধা পড়া মানে হয়তো 100 দিনের কাজ আটকে থাকা, এভাবে দেখা যেত। এটাও ঘটনা যে এনারা সাধারণ কর্মী, তো সাধারণ মানুষই শেষ পর্যন্ত দিনের শেষে। তার ফলে ওই নেতারা ঠিক যেরকম ব্যাপারগুলোকে সাজিয়ে গুছিয়ে দাঁড় করাতে পারেন, এটা সবসময় সেটা পারেন না। যে জন্যে এই বিক্ষোভটা সেটা একটা বিশেষ দিকে চলে গেল। এবার প্রশ্ন হচ্ছে অন্য, গোটা বিষয়টা নিয়ে কোথাও মাথা না ঘামালেও চলবে। প্রশ্নটা হচ্ছে কোন কাজটায় এই পর্যবেক্ষক মুরুগান বাধা দিচ্ছেন, বা কোন কাজটায় এসআইআর বাধা দিচ্ছে, এসআইআর দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা বাধা দিচ্ছে। দেখুন, মৃত ভোটারের নাম তালিকায় রেখে দেওয়া নিয়ে একটা বিতর্ক হচ্ছে, সেটা এবার জাহাঙ্গীরের কথা মাথায় রাখলে সেটা সবার আগে আসবে। বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তোলা, সেটা অভিযোগ করছি না, কৌতূহল হচ্ছে, জানতে চাইছি। যেমন কৌতূহল হচ্ছে যে এই যে গণতান্ত্রিক রাজ্য যেখানে সংবিধান রক্ষার অঙ্গীকার করা হয়, সেই রাজ্যে ডায়মন্ড হারবার এই লোকসভা কেন্দ্রটা মাঝে মধ্যেই প্রতিপক্ষদের বা বিরুদ্ধ মতাবলম্বীদের বা কোথাও গিয়ে তারা একদম সরকারি নয়, শাসক দলের অনুগামী নয়, এটা প্রমাণ হয়ে গেলেই তাদের জন্য জায়গাটা কেন অগম্য হয়ে যায়? এমনি এমনি তো বলছি না, খেয়াল করে দেখুন 2020 সালের ডিসেম্বরে এই ডায়মন্ড হারবারে বিজেপির কর্মসূচিতে যাওয়ার পথে জেপি নাড্ডার কনভয় আক্রান্ত হয়েছিল। গত মাসে সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবার যেতে গেছিলেন, সেখানে গিয়ে গো ব্যাক স্লোগান শোনেন। বিক্ষোভকারীরা বিজেপি না শাসক দলের সেই ধোঁয়াশা অবশ্য এখনও কাটেনি। আমরাও সেই ধোঁয়াশার মধ্যে যেতে চাইছি না, আমরা বলছি শুধু জায়গাটার মাহাত্ম্য বলছি। এবার কমিশনের পর্যবেক্ষকরাও বিক্ষোভের মুখে পড়লেন। নিজেকে তৃণমূলের সৈনিক বলে পরিচয় দেওয়া ওই মহিলা, তিনি কমিশনের পর্যবেক্ষককে বিজেপির দালাল বলেছেন। আর কমিশনও তৃণমূলের কর্মীদের চোখে বিজেপি হয়ে গেছে। এটা কি করে হলো? নেতারা বলে দিয়েছেন না তারা ধরে নিয়েছেন? দেখুন, কোনোটাই অভিযোগ না, জাস্ট কৌতূহল আর কি। এগুলো জানার এবং বোঝার ব্যাপার আছে, খুব ইন্টারেস্টিং। রাহুল গান্ধী বিহারে ভোট নিয়ে বলেছিলেন যে নির্বাচন কমিশনের সাথে বিহারের মানুষ লড়ছেন, নির্বাচন কমিশন ভার্সাস বিহারের মানুষ। কিন্তু শেষ পর্যন্ত জিতলেন নীতিশ কুমার, মুখ্যমন্ত্রী হলেন তিনি, এনডিএ রমরম করলো। আর বিহারের মানুষ তারাও তো অভিযোগ করেননি যে নির্বাচন কমিশনের কাছে তারা হেরে গেছেন। এরপর হয়তো তৃণমূল নেতাদের মুখেও শোনা যাবে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলার সাধারণ মানুষ লড়ছেন। রাজনীতিতে সব সম্ভব। তার উপরে মেয়েরা
ছাতা নিয়ে আক্রমণ করেছে, কি বলবো? সেটা আমরা দেখবো। আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে। আজকে তৃণমূলের কোনো লোক যদি আজকে কাশ্মীর গেছে বা উত্তরপ্রদেশ গেছে, তাদেরকে কখনো কিছু করা হয় না। সসম্মানে প্রত্যেকের একটা গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু এই পশ্চিমবাংলা এমন একটা জায়গায় পৌঁছেছে যে বাইরের মানুষ এখানে ঢুকতে পারবে না। বাঙালি অবাঙালিকে একটা বিভেদ তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র ভোটের স্বার্থে। সাধারণ মানুষের, একটা গরিব মানুষ যারা দিনের পর দিন কাজ করেছেন, তাদের একটা ধারণা আছে তাদের দীর্ঘদিন টাকা পেতে দেয়নি বিজেপি, এবং বিজেপি নেতারা জোর গলায় বলেছেন দিল্লিকে বলছি টাকা দেবেন না। ফলে দিল্লি থেকে কেউ এলেই মানুষের মনে হয় তাদেরকে বলি আমাদের টাকাটা কোথায়। তবে এই বিক্ষোভ নিশ্চিতভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে হওয়া উচিত, এবং যারা এটা ফেস করছেন তাদেরও উচিত দিল্লিকে জানানো, দেখুন বাংলায় কোথাও গেলে মানুষ টাকা চাইছেন, অন্যায়ভাবে টাকাটা আটকে রাখা হয়েছে, তাদের অভিজ্ঞতাটা, মানুষের দাবিটা তারা জানান। দেখুন কুণাল ঘোষ সমস্তটা বলেও কি সূক্ষ্মভাবে এই নির্বাচন কমিশনের এই যারা গেছিলেন পর্যবেক্ষক তাদের দিল্লির সঙ্গে যোগ করে দিলেন। তিনিও জানেন যে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা কী কাজে এসছেন, অথচ তাদের ওপর দায়িত্ব চাপিয়ে দিলেন দিল্লিতে গিয়ে বলতে যে ওখানে মানুষজন টাকা পাচ্ছে না। উনি কি নির্বাচন কমিশনে গিয়ে বলবেন? টাকা কি নির্বাচন কমিশন পাঠাবে নাকি সেটা কেন্দ্রীয় সরকার পাঠাবে? মানে উনি বললেন যে এরা আসলে গিয়ে কেন্দ্রীয় সরকার ওরফে বিজেপির কাছে গিয়ে এটা বলবে, অর্থাৎ লিঙ্ক হয়ে গেল, ওই ম্যাপিং হচ্ছে তখন সব কিছু। উনিও কিন্তু ম্যাপ করে দিলেন এদের সঙ্গে, এই যারা এসছিলেন সেই নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের সঙ্গে বিজেপিকে। এটাই মজা। এবার উল্টো দিক থেকে দেখুন, তিনি বললেন যে এই দিল্লির থেকে, যেহেতু দিল্লি টাকা আটকে রেখেছে, ফলে দিল্লির থেকে কেউ এলেই তাদের মানুষজন এখানে ওই দিল্লির সরকারের প্রতিনিধি বা বিজেপির প্রতিনিধি বলে মনে করছেন, ক্ষোভে ফেটে পড়ছেন। এবার যদি বিভিন্ন রাজ্যের থেকে যখন আমরা বাংলার মানুষদের, পরিযায়ীদের আক্রান্ত হওয়ার খবর পাই, যদি এই একই অভিযোগটা বিজেপির নেতারা করেন যে বাংলায় এত অনুপ্রবেশকারী ঢুকেছে, বাংলা এতদিন ধরে কিছু করেনি, সুতরাং বাংলার মানুষজন বাইরে গিয়ে হেনস্থা হলেই লোকজন ওখানে আসলে ভেবে নিচ্ছে বাংলাদেশি, কারোর কোনো দোষ নেই। মাঝখানে হেনস্থা হচ্ছে কারা? দেখুন আর একটা জায়গা, এই যে প্রতিবাদী যে চরিত্রটা বা প্রতিবাদী যে বিষয়টা, এক্ষেত্রে এই প্রতিবাদী নারীরা, তাদেরও কি আমরা ওরা হয়? কয়েক বছর আগে সন্দেশখালিতেও তো মহিলারা ঝেঁটা হাতে প্রতিবাদ জানিয়েছিলেন, সেটা ছিল শেখ শাহজাহানের অত্যাচারের প্রতিবাদে। সেই অভিযোগগুলোকে সাজানো বলা হয়েছিল, টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে অভিযোগ করানো হয়েছে বলে পাল্টা অভিযোগ করা হয়েছিল। একটা স্টিং অপারেশন সামনে এসেছিল, সেটা কে করেছিলেন সেটা আমরা এখনও জানি না, কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে ওই অভিযোগগুলো যেগুলো উঠেছিল সেগুলো সব যদি সাজানোই হয়, তাহলে তার বিরুদ্ধে যে সাক্ষী, তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লো কেন? সাক্ষী ভোলানাথ ঘোষ থানায় গিয়ে আজ শেখ শাহজাহান, শাহজাহানের স্ত্রী তসলিমা সহ 8 জনের নামে লিখিত অভিযোগ করেছেন। খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। এবার ঘাতক লরির সন্দেহভাজন যে চালক, সেই আলিম এখনও ধরা পড়েনি। এগুলো তো যে কোনো ক্রাইম স্টোরির একদম চেনা গল্প। শেখ শাহজাহান নিজে 52 দিন পরে ধরা পড়েছিল। এবার আলিম ভোটের আগে নাগালে আসবেন কি আসবেন না সেটা আমরা জানি না, তবে এই দুর্ঘটনা এবং খুনের মামলা এটা মিথ্যের পর্দা ছিঁড়ে ফেলে দিল। শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগগুলো তার মানে সাজানো ছিল না। যদি তাই হতো তাহলে তার বিরুদ্ধে যিনি সাক্ষী, তিনি এরকম রহস্যময় দুর্ঘটনার কবলে পড়তেন না। আর সাক্ষী মিথ্যে হলে তো আদালতে এই গোটা ব্যাপারটা খারিজ হয়ে যাবে। সাক্ষীকে তার জন্য দুর্ঘটনার কবলে পড়ার জন্য অপেক্ষা করতে হবে নাকি? আমার মতে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত এবং তদন্ত হওয়া উচিত, এবং শেখ শাহজাহানকে খুনের মামলার জন্য যা শাস্তি হওয়া উচিত সেই শাস্তি দেওয়া উচিত। সন্দেশখালীকে নিয়ে আমার মনে হয় বিজেপির একটু ফ্রাস্ট্রেশন আছে। গত লোকসভা নির্বাচনের আগে তারা চেয়েছিল যে সন্দেশখালীকে দিয়ে সারা ভারতবর্ষ জয়লাভ করবে এবং পশ্চিমবঙ্গে জয়লাভ করবে। তারা ব্যর্থ হয়েছে, সন্দেশখালীর বসিরহাটটাই ব্যর্থ হয়েছে। ফলে তারা ছোট্ট কোনো ঘটনা ঘটলে অনেকটাই বড় করে দেখে। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা
এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। দেখুন, সন্দেশখালিতে অমানুষ ছবির শুটিংয়ের সময় গুড়ের পিঠে খাওয়ানো হয়েছিল উত্তম কুমারকে। গ্রামবাসীরাই খাইয়েছিলেন এবং তাদের বানানো সেই পিঠে খেয়ে নাকি মুগ্ধ হয়ে গেছিলেন মহানায়ক। অথচ দেখুন, আজ শেখ শাহজাহানদের দৌলতে গুড়ের সেই বিখ্যাত পিঠেই কুখ্যাত হয়ে গেছে। ওখানে পিঠে খাওয়ানোর এখন অন্য মানে। একইভাবে কলকাতা ময়দানের কথাও ধরুন, ঝালমুড়ি, কাটলেট, চায়ের টানে ময়দানে ছুটে যেতেন অমর্ত্য সেন, সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটকরা। আজ রাজনীতি ছুটছে ময়দানে। লক্ষ্য কি? প্যাটিস। ময়দানে টুকরো খাবারের যে ঐতিহ্য, সেটাই তো টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তাই না? ঐতিহ্যের চোনা ফেলে দিচ্ছে কি? একটা বিচ্ছিন্ন ঘটনা। গতকাল আপনাদের বলেছিলাম, একটা বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে একটা সার্বিক ঘটনা বলে দেখানোর চেষ্টা হচ্ছে। আর তারপর আবার এটাও ভাবলাম, জানেন তো, সত্যি কি ঘটনাটাকে বিচ্ছিন্ন বলা চলে? সত্যি ঘটনাটা কি বিচ্ছিন্ন? হয়তো এরকম বহু ছিন্ন ছিন্ন ঘটনাগুলো আসলে একটা ঘটনা প্রবাহেরই অঙ্গ। এটাই চাওয়া হচ্ছে, এটাই করা হচ্ছে। এবার কে চেয়েছে, কে করেছে, কে খোঁচাটা মেরেছে, সেটা বলা খুব মুশকিল। কিন্তু ঘটছে যে আমরা যে এরা ওরা হিন্দু মুসলিমে বিভক্ত হয়ে গেছি, এটা আমরা কেউ অস্বীকার করতে পারছি না। এবং সত্যি কথা বলতে কি, কোথার থেকে ঘটনার সূত্রপাত আজকে সেটাও অস্পষ্ট লাগছে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অসংখ্য লোক লিখেছেন, তাদের মনে হয়েছে যে ওই প্যাটিসওয়ালা সে নাকি বলেছিল সে ভেজ প্যাটিস বিক্রি করছে বলে চিকেন প্যাটিস বিক্রি করছিল। প্রথম কথা হচ্ছে, এই কথাটা আমরা শুনিনি, বলে থাকতে পারেন। কেউ আমিষ খান না, তাকে জোর করে নিরামিষ বলে আমিষ খাওয়ানো, এটা অন্যায়। কিন্তু সেটাই কি ঘটেছিল? এবং দ্বিতীয়ত দেখুন, এটা তো প্রাথমিকভাবে মেনে নিতেই হবে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো ক্ষেত্রে। আইন হাতে তুলে নেওয়াটা এত সহজ হয়ে গেছে। দেখুন, ঠিক যে কারণে রোববার এই চিকেন প্যাটিসওয়ালাকে টার্গেট করা হয়েছিল, একদম সেই কারণেই কিন্তু ওয়াকফের নামে হামলা করা হয়েছিল। দুটো ধর্মেই কিন্তু ধর্মকে আশ্রয় করে হিংসা করার লোক রয়েছে, এটা তো পরিষ্কার হয়ে গেছে। এবং তারা আর যাই হোক ধার্মিক নন, এটাও খুব পরিষ্কার হয়ে গেছে। বাস্তব হলো, প্রশাসন, রাজনীতি এবং ধর্মগুরুরা এদেরকে নিয়ন্ত্রণের বদলে প্রশ্রয় দিচ্ছে। আর তার ফলে হয়তো কোথাও বোড়ে হয়ে গিয়ে অথবা কোথাও নিরাপদ থেকে নিরপেক্ষ থেকেও নিরাপরাধ হয়েও আক্রমণের লক্ষ্য হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। কথাগুলো বারবার কিন্তু বলতে হবে, কারণ এই হামলাগুলোর উদ্দেশ্যই হলো নিজের ধর্ম রক্ষার চেয়ে অন্যের ধর্মকে ভয় দেখানো। দেখুন, ওই প্যাটিসওয়ালারা যারা আক্রান্ত হয়েছিল, তারা অভিযোগ করার পর সময় নিয়ে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আর তারপরে আরেকটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। একদিকে গ্রেফতারির সাফল্য, আরেকদিকে গ্রেফতারির উদ্দেশ্য, যে যার মতো করে ময়দানে নেমে পড়েছে। আজ মুখ্যমন্ত্রী বলেছেন সব কটাকে অ্যারেস্ট করেছি। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলে দেওয়ার পর বিজেপির সুবিধা হয়ে গেছে, তারা এবার খোলাখুলি বলছে গ্রেফতারিটা পক্ষপাতদুষ্ট। এবার মজাটা দেখুন, গ্রেফতার মানেই দোষী সাব্যস্ত, এটা প্রমাণ করতে শাসক মরিয়া। আবার উল্টো দিকে গ্রেফতার মানেই উদ্দেশ্য প্রণোদিত, এটা বলার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এর মাঝখানে সত্যিকারের যদি কেউ দোষী হয়ে থাকেন, তার কি হবে? সত্যিকারের কারণটার কি হবে? এটাই হচ্ছে মজা, জানেন তো। তৃণমূল অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে দিচ্ছে, বিজেপি প্যাটিস বিক্রেতাকে চক্রান্তকারী প্রমাণ করে দিচ্ছে। এবং করে সবাই যে যার মতো ব্যবস্থা নিতে কিন্তু একদম উজিয়ে রয়েছে, অথচ আইনের ওপর কোনো দলেরই আস্থা নেই। মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি সবাই নিজেদের মতো করে ফয়সলা করে দিচ্ছে। মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, সাঁতরাগাছিতে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, আবার ময়দানে কি ঘটনা ঘটছে সেটাও দেখলেন। অথচ সবেতেই দেখুন
আইন হাতে তুলে নেওয়ার পর বাকি সমস্ত যা কিছু হোক তাতে দেখুন সব রাজনৈতিক দল আদালতে ছুটছে। কি অদ্ভুত বৈপরীত্য। মজা আরও আছে, গ্রেফতার যেমন হয়েছে তেমন 12 ঘন্টার মধ্যে সবাই জামিনও পেয়ে গেছে। এবার গ্রেফতার করে সরকার গর্ব অনুভব করছে, জামিন পাওয়ায় বিরোধীরা গর্ব অনুভব করতে পারেন। আর জামিনের পর ফুলমালায় বরণ করে নেওয়া হচ্ছে তাদের। মুক্তিটা কিন্তু আইন মেনেই হয়েছে, গ্রেফতারিটাও আইন মেনেই হয়েছিল। এবার তদন্ত এবং আইনের চোখে কেউ দোষী হলে শাস্তি পাবে, দোষী না হলে মুক্ত হবে, এটাই তো স্বাভাবিক ঘটনা। কিন্তু সব কিছুতেই রাজনীতির তাদের বিভিন্ন সময়ে এত বেশি করে আইন হাতে তুলে নেওয়ার একটা উদ্গ্রীব প্রচেষ্টা সত্ত্বেও এক্ষেত্রে কৃতিত্ব নেওয়ার এত তাড়াহুড়ো কেন? বিরোধী দল নেতা বলেছেন আইনি সাহায্য করবেন, আর সরকার বুঝিয়ে দিচ্ছে শাস্তি দিয়েই ছাড়বে। মানে একটা পাশে দাঁড়ানোর প্রতিযোগিতা হয়ে দাঁড়াচ্ছে। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গাড়া বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে, তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি। গন্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয়, গন্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি চিকেন খাই, কিন্তু কেউ তো নাই খেতে পারে, কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না। সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের। আমি বিরোধী দলনেতা এমএলএ হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে মমতার পুলিশের দ্বারা আক্রান্ত হিন্দু ভাইয়ের পাশে দাঁড়াবো। দেখুন, ময়দানে এতদিন খেলাধুলো ছিল জানেন তো, এবার দেখলাম তার মধ্যে ধর্ম আর রাজনীতিও এরকম ব্যাপকভাবে ঢুকে গেল। এতদিন শুধু ব্রিগেডের ওই সভা ছাড়া খুব একটা সেটা ছিল না। তো যাই হোক, রাজনীতি একরকমভাবে ছিল, এবার সেটা বিতর্কে পরিণত হলো। আরও একটা জিনিস কিন্তু ময়দানে আছে, যেটা আস্তে আস্তে ময়দান থেকে রাজনীতিতে ঢুকে পড়ছে, স্লেজিং। মানে কথার ফাঁদে বিভিন্ন মানে কড়া কড়া কথা, ব্যাকা ব্যাকা কথা, ঠাট্টা করা, সোজা কথা, বিপক্ষকে উত্তেজিত করে ফাঁদে ফেলার কৌশল, কথার প্যাচে। আজ সংসদে সেরকমই তো কৌশল নিতে দেখলাম বিজেপিকে। গতকাল নাম না করে সাংসদদের খাওয়া দাওয়া নিয়ে একটা হালকা মশকরা হয়েছিল, সেখানে আরেকটা নেশার কথা উঠে এসছে আজকে সংসদে। গতকাল যেটা হাসি ঠাট্টা মনে হচ্ছিল, আজ সেটারই একটা সিরিয়াস ধারাবাহিকতা ধরা পড়ল। আজ সংসদে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ই সিগারেট নিষিদ্ধ করা নিয়ে কথা চলছিল। আচমকাই তিনি কি বলে ওঠেন জানেন? বলেন তৃণমূলের এক সাংসদ সংসদে বসেই প্রতিদিন ই সিগারেট খাচ্ছেন। কারণ নাম করেননি অনুরাগ, কিন্তু তৃণমূল সাংসদ এটা বলতেও ভোলেননি। এটাই ছিল স্লেজিংয়ের প্রথম ধাপ। এবার দেখুন স্লেজিংটা কীরকমভাবে হয়। ক্রিকেট খেলার আসরে আপনারা জানেন, ধরুন কেউ একজন ব্যাট করছে, পেছন থেকে উইকেট কিপার বা স্লিপে যারা দাঁড়িয়ে আছেন তারা কনস্ট্যান্ট তাকে কিছু না কিছু টিকা টিপ্পনি কেটে যান, যাতে তার মাথা গরম হয়ে যায়। এবার তারপর ধীরে ধীরে সেটা ছড়াতে থাকে। কাউকে যদি টার্গেট করে নেওয়া হয়, তিনি হয়তো নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে রয়েছেন, বোলার বল করে ফিরে যাওয়ার সময় দুটো কথা বলে গেলেন। এটাই হচ্ছে মজা, ছড়ায় ব্যাপারটা। এই যে প্রথম অনুরাগ ঠাকুরের বক্তব্যটা শুনলেন, এটা হচ্ছে স্লেজিংয়ের প্রথম ধাপ। এবার ধাপে ধাপে এগোবেন তো। এই জল শেষ পর্যন্ত কোথায় গড়ালো জানেন? ধূমপানের ধোঁয়া শেষ পর্যন্ত দুর্নীতির ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ল। মানে শুরুতে যেটা ই সিগারেট ছিল ওটা ছিল উপলক্ষ, আসল লক্ষ্য ছিল তৃণমূলের চুরি। ওই সংসদে অনুরাগ ঠাকুরের অভিযোগের পর অধিবেশন শেষে সৌগত রায়কে ঘিরে ধরেন বিজেপির দুই সাংসদ গজেন্দ্র শেখাওয়াত আর গিরিরাজ সিং। সৌগতর সামনেই তখন দেশের সব সংবাদ মাধ্যমের ক্যামেরা।
স্বাভাবিক, তারা সবাই জানতে চেয়েছেন যখন তৃণমূলের নাম বলেছেন, কি বলেছেন, কেন বললেন, কি প্রতিক্রিয়া। এবার তখনই মজার ছলে গজেন্দ্র শেখাওয়াত বলেন, সৌগত দাদা ধূমপান করে আমাদেরও স্বাস্থ্যের ক্ষতি করে দিচ্ছে। দেখুন, এমনিতে বঙ্কিমদাতে আপত্তি আছে, কিন্তু এক্ষেত্রে সৌগত রায়ের নিজেকে দাদা ভাবতে হয়তো ভালোই লাগছিল, কিন্তু তখনও খেলাটা বাকি ছিল। আসলে অনুরাগ যদি ওপেনার হয়ে থাকেন, মিডল অর্ডারে ছিলেন গজেন্দ্র শেখাওয়াত, আর একদম শেষে ওই যে সময় বলে না স্লগ ওভারে চালিয়ে খেলতে হয়, তারও ব্যাটসম্যান দরকার, কে সেটা ছিলেন? গিরিরাজ সিং। গজেন্দ্র শেষ করতেই সৌগতর উদ্দেশ্যে গজেন্দ্র বলতে থাকেন, দাদা যেমন প্রকাশ্যে ধূমপান করেন তেমনি প্রকাশ্যে দুর্নীতিও করেন। ব্যাস, হালকা ভাব শেষ। ধূমপানের ধোঁয়া শেষ পর্যন্ত তৃণমূলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রমাণ করতে চাইল বিজেপি। ওটাই রাজনীতির স্লেজিং। কারণ সৌগত রায়কে তো ওই নারদা ভিডিওতে যা দেখা গেছিল সেটাই নতুন করে তুলে ধরলেন তিনি। বিহারের সাংসদ গিরিরাজ সিং, তিনি কিন্তু ওই বিহার জয়ের পর বাংলা জয়ের হুঙ্কার দিয়েছিলেন, সেই ধারাবাহিকতাতেই আজ এই বক্তব্যগুলো চালালেন, আগ্রাসী ভূমিকা নিয়েছেন আর কি। এবার স্লেজিংয়ে প্রতিপক্ষের মাথা গরম হয়। আবার সচিনের মতো কেউ কেউ আছেন জানেন তো, যাদের স্লেজিং করলে বিধ্বংসী হয়ে যায়। সৌগত রায়, তাকে আমরা সচিন হতেও দেখলাম না, অন্যরকম কিছুও দেখলাম না, এত কিছুর পর পাল্টা 4-6 কিচ্ছু হাঁকাতে পারেননি। উল্টে তিনি কি করলেন? রেগে গেলেন দর্শকদের ওপর, মানে সাংবাদিকদের ওপর। এই হচ্ছে মুশকিল। নরম মাটি দেখলে না সবাই আঁচড়ায়, অথচ মাটি শক্ত হলে আচার খাওয়ার যে ভয়টা থাকে সেটাই খেয়াল থাকে না। सर, देश भर में ई सिगरेट बैन हो चुकी है, क्या सदन में आपने अलाउ कर दी है? नहीं, कोई मान्य सदस्य को कोई भी सर, टीएमसी के सांसद पी रहे हैं सर। सर, टीएमसी के सांसद सर कई दिनों से लगातार बैठ के पी रहे हैं सर। हमारे स्वास्थ्य को खतरा में डाल रहे हैं दादा। दादा चोरी भी करते हैं तो खुलेआम, सिगरेट भी पीते हैं तो खुलेआम पीते हैं। भाई की पार्टी दादा चोरी भी करते हैं तो खुलेआम, सिगरेट भी पीते हैं तो खुलेआम पीते हैं। भाई की पार्टी दोनों बोल रहे हैं गिरिराज सिंह की वो ई सिगरेट पी रहे हैं, सार्वजनिक मना है, इस पे क्या कहेंगे सर? क्या गजेंद्र सिंह शेखावत और गिरिराज जी कह रहे हैं कि सार्वजनिक पी रहे हैं दादा। शेखावत हमारा स्पीकर है क्या? দেখুন, সব মিলিয়ে একটা জিনিস তো পরিষ্কার, সামনে বড় খেলা আসছে, ভোট আসছে। এবার খেলার মাঠে যে সংঘাত, তাতে স্লেজিং, ঠেজিং, আগ্রাসী ভূমিকা, সেগুলো তো সব রয়েছে। রাজনীতির ময়দানেও যে সেগুলো হচ্ছে, এবং কেউই যে আগামী কয়েক মাস কোনো রকম কোনো সীমানা মানবেন না, সৌজন্য সেগুলো সমস্তই যে ডকে উঠবে, সেটা কিন্তু রাজনৈতিক নেতারা আমাদের বুঝিয়ে দিতে শুরু করেছে।